আমাকে জড়িয়ে ধরো। কি? এইভাবে আ করে তাকিয়ে আছো কেন? জড়িয়ে ধরতে বলছি, ধরো বলছি। কি বলছো তুমি? এটি নতুন কিছু না, প্রায়ই এরকম জড়িয়ে ধরতে বলে, কিস করতে বলে, চিৎকার করে ভালোবাসি বলতে বলে, তাও আবার অনেক মানুষের সামনে এগুলো করতে বলে। জড়িয়ে ধরতে বলছি কিন্তু। এই বাজারের মধ্যে? বাজার না, ওকে চলো। কোথায় যাব আবার? কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবা। এই রিক্সা। ওহো, তুমি বাসায় যাবা? এই, তোকে কথা বলতে বারণ করছি না? কি হলো আজ আবার? দেখা করতে বলে এভাবে ঝাড়তেছে, খুব রেগে আছে, যার জন্য তুই করে বলতেছে। কিন্তু রাগার কারণই তো বুঝলাম না। গার্লফ্রেন্ড থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, শুধু প্যারা দেয়। আর আমার গার্লফ্রেন্ড তো মাশাআল্লাহ আমাকে সর্বদা দৌড়ের উপর রাখে। সিনিয়র বলে শাসন করে, সিনিয়র বলে কিছু বলতেও পারি না। রিক্সায় ওঠো। আমাকে উঠতে বলল, কিছু না বলে উঠে বসলাম, কারণ যে পরিমাণ রেগে আছে। রিকশায় করে সোজা পার্কে আসলো। বিকাল টাইম, লোকজন একটু বেশি। পার্কের পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ানোর পর, নাও, এটা বাজার না, এখন জড়িয়ে ধরো। দেখছেন কেমন? বাজারে জড়িয়ে ধরিনি বলে পার্কে নিয়ে আসলো তাকে জড়িয়ে ধরার জন্য। কি হলো, কথা বলছো না কেন? কিছু না বলে আশেপাশে তাকালাম, অনেক মানুষ, কিন্তু এখানে সবাই প্রেমই করতেছে। ওই, আশেপাশে তাকাচ্ছ কেন? জড়িয়ে ধরতে বলছি না? রেগে আমার কাছে তেড়ে আসলো। এই ধরছি তো, রাগ করো কেন? ওকে ধরো। এই আমার না লজ্জা করছে। তোর লজ্জার গুষ্টি কিলাই। ও আল্লাহ, আমারে বাঁচাও। ওই, বাঁচাও মানে? তোকে কি মেরে ফেলছি? ভয় পাইছি তো। তোর আমি কি করে যে করব? তুমি আজ এমন করছো কেন? কি করেছি? এমন করছি কেন না? ওই, বল, আমাদের রিলেশন কত বছরের? কেন 3 বছরের? ওই, তুই এই 3 বছরে আমাকে একবারও জড়িয়ে বা স্পর্শ করেছিস? না, লজ্জা লাগে তো। তোর লজ্জা তোর কাছেই রাখ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কত আদর করে। আর আল্লাহ আমার কপালে এই বলদ পাঠিয়েছে, যে কিনা 3 বছরের রিলেশনে আমাকে একবারও ছুঁয়েও দেখলো না। তুমি ভুল বলছো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। কি? জড়িয়ে ধরেছিস? কবে ধরেছিস বল? আমি তোমাকে স্বপ্নে জড়িয়ে ধরলাম, মনে নেই? আল্লাহ গো, এই হাবলার হাত থেকে বাঁচাও। তুমি কাকে আমার কপালে দিয়েছো? আসলে আমি অনেক বোকা, সকলে এটাই বলে। আর আমাদের এই 3 বছরের রিলেশনে আমি একবারও ঈশাকে ছুঁইনি। কি করব বলেন? লজ্জা করে আমার। এর জন্য প্রত্যেক দিন ঈশা আমাকে বকে, আমার উপর অনেক রাগ করে। কপাল চাপড়াচ্ছ কেন? ব্যথা পাবে তো। ওই আবাল, তুই আমাকে আজ জড়িয়ে ধরবি কিনা তাই বল। ছি, বয়ফ্রেন্ডকে কেউ এগুলো বলে? ওই, তুই ধরবি কিনা তাই বল। ধরবো ধরবো। হুম, ধর। একটা শর্ত আছে। কি শর্ত? তোমার চোখ বন্ধ করতে হবে। কেন চোখ বন্ধ করব কেন? কারণ তোমার চোখের দিকে তাকালে আমার লজ্জা করে। ও, বুঝছি। আমি চোখ বন্ধ করব আর তুই পালাবি? আরে না, পলাবো কেন? আমি তা করতে পারি। তাই না? এর আগে কয়বার আমি চোখ বন্ধ করে পালিয়েছিস? 3বার। লজ্জা করে না? আবার বলিস 3বার। লজ্জা করবে কেন সত্য বলতে? আমি চোখ বন্ধ করব না, তুই পালাবি। সত্যি পলাবো না। সত্যি তো? দিন সত্য। হুম, এই যে চোখ বন্ধ করলাম, এখন জড়িয়ে ধরো। হুম। কিছুক্ষণ পর। কি হলো, ধরো। ধরছি তো, চুপ করো তুমি। আর কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? ধরো বলছি। আরে বাবা, ধরছি ধরছি। আরো কিছুক্ষণ পর, খ্যাক খ্যাক ঠাস। এই কি হলো, পড়ে গেলে কিভাবে? অজ্ঞান হয়ে গেছি। কি হলো তোমার? তারপর আমাকে রেখে পুকুর থেকে হাতে করে পানি নিয়ে এসে আমার মুখে মেরে জ্ঞান ফিরালো। আমি কোথায়? তুমি আমার কোলে। কি হয়েছিল তোমার? কি হয়েছিল আমার? তুমি অজ্ঞান হলে কিভাবে? আসলে আমি যখন তোমাকে জড়িয়ে ধরতে যাব, তখন তোমার চুলের সুগন্ধে আমার নাকে আছে। গন্ধটি ভালো লাগায় আমি আরো গন্ধ নিতে থাকি, কিন্তু হঠাৎ মাথা ঘোরা শুরু করে আর আমি পড়ে যাই। তারপর আর আমার মনে নাই। আচ্ছা, তুমি কি শ্যাম্পু নাও? এত সুন্দর সুগন্ধ হয়। তুই একটা গাধা। তোকে ভালোবেসে আমি ভুল করেছি। তুই আজ থেকে আমাকে ফোন দিবি না। তোর সাথে ব্রেকআপ। এই না শোনা, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। পারিসই তো শুধু কথা বলতে। আর কি পারিস? তোর মতো বলদকে আমি ভালোবাসতে পারবো না। থাক তুই, আমি গেলাম। যেও না শোনা। ওই, পিছু পিছু আসছিস কেন? একদম পিছু পিছু আসবি না। ভালোবাসি তো। নিকুচি করি তোর ভালোবাসার। থাক তুই এখানে। আপনারা ভাববেন না এটি নতুন কিছু না, প্রত্যেক দিন আমার সাথে ব্রেকআপ করে,
কিন্তু রাত হলেই ফোন দিয়ে সবকিছু খবর নিবে। আগে একটু বকে নেই, তারপর খবর নেই। কিন্তু আজ অনেকটা পরিমাণ রেগে গেছে। আমারও মরণের লজ্জা। ওর সামনে গেলে লজ্জায় কথা বলতে পারি না। যাও বা জড়িয়ে ধরেছিলাম, প্রায় চুলের ঘ্রাণে সব শেষ হয়ে গেল। কি শ্যাম্পু যে ব্যবহার করে রাত্রে, ফোন দিলে জেনে নেব। তারপর বাসায় আসার পর একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো রাত 10টায়। ঘুম ভাঙার সাথে ফোনের দিকে তাকালাম, কারণ 9টার সময় ও আমাকে কল করে। কিন্তু অবাক করে দিয়ে ঈশো আমাকে আজ একবারও কল করেনি। আজ খুব বেশি রেগে গেছে, তাই কল করেনি। রেগে আছে বলে আমি ফোন দিলাম। রিং হতেই কল ধরলো। হ্যালো সোনা। ওই, তোর সোনা কে? কে আবার? তুমি? আমার ময়না। ওই, আমি কারো সোনা ময়না না। আর তোকে আমি কল দিতে বারণ করছিলাম না? কি করব, কথা না বলে থাকতে পারছি না তো। ওই, তুই ফোন রাখবি? তোর সাথে আমার কোনো কথা নেই। ব্রেকআপ করছি না? এই ব্রেকআপ আমি মানি না। তোকে মানতে হবে। আমাকে যদি আবার কল দিছিস তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। এই বলে কল কেটে দিল। আবার কল দিলাম, ধরল না। আবার ট্রাই করলাম, এখন বন্ধ বলছে। ফোন বন্ধ করে রেখে দিছে। কি করি এখন? কিছুই ভালো লাগছে না। আজ অনেক রেগে গেছে, জানি না কিভাবে রাগ ভাঙাবো। যাই হোক, কালকে কলেজ থেকে দেখা যাবে। আমার থেকে 1 বছরের সিনিয়র, আর আমি জুনিয়র। ঈশা অনার্স 3য় বর্ষ, আর আমি 2য় বর্ষ। ওর সাথে আমার সম্পর্ক হয় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর ও সেকেন্ড ইয়ারে পড়ে। ওর সাথে আমার দেখা হয় কলেজের প্রথম দিনে, প্রথম মুহূর্তে। আর তারপর ওর সাথে আমার সম্পর্ক হয় অনেক ঘটনা ঘটার পর, ওর হাতে অনেক মার খাওয়ার পর, আর অনেক অপমান সহ্য করার পর। 3 বছর আগের কথা। সেদিন ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন। কলেজের সীমানায় পা রাখতেই আই ছেলে। একটি মেয়ে, এটিই ছিল ঈশা। কাকে ডাকছে আমি বুঝতে না পেরে আশেপাশে তাকালাম। আশেপাশে মেয়ে ছাড়া কোনো ছেলেকে দেখলাম না। আশেপাশে কি দেখিস? আমি তোকেই ডাকছি। বলে রাখা ভালো, আমি আসলে মেয়েদের অনেক ভয় পেতাম। ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলায় আমার বাল্যকালের বন্ধু রাসেল অনেক মার খেয়েছিল একটি মেয়ের জন্য। যখন আমরা ক্লাস 2য় শ্রেণীতে পড়ি, তখন আমি আর রাসেল একদিন স্কুলে গণিত ক্লাসে একসাথে বসেছিলাম। রাসেল একটু দুষ্ট ছিল, শালা মেয়ে দেখলে চোখ মারত। আমি চোখ মারতে চেষ্টা করতাম, কিন্তু আমার 2 চোখই বন্ধ হয়ে যেত, পারতাম না। যাই হোক, তো সেদিন আবার নতুন একটি মেয়ে ক্লাসে আসছে, মানে আমাদের স্কুলে ভর্তি হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল। স্যার মেয়েটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, এবং মেয়েটি পরিচয় শেষে আমাদের পাশের সিটে এসে বসে। তো যথারীতি রাসেল মেয়েটির সাথে ভাব নেওয়া শুরু করে দিছে। শালা বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল, মেয়েটিও কিভাবে যেন রাসেলের দিকে তাকাচ্ছিল। তো রাসেল হঠাৎ মেয়েটিকে চোখ মেরে দিল। শালা চোখ মারা শুরু করছে তো করছেই, হাবু হুবুর মারতেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি, স্যার, বলো। স্যার, এই ছেলেটি ঘন ঘন চোখ মারতেছে। কি? ওই রাসেল, এদিকে আয়। কিন্তু শালা চোখ মারতেছে। স্যার যে ওকে ডাকতেছে সেদিকে ওর খেয়াল নেই, তাই স্যার উঠে এসে ওকে এমন মার শুরু করলো, মারতে মারতে শালাকে মুতিয়ে ফেললো। আর সেই থেকে আমি মেয়েদের সাথে কথা বলা বাদ দিছি তো দিছি, মেয়েদের ধারের কাছেও যাই না। মেয়েরা খুব ডেঞ্জারাস। যাই হোক, গল্পে ফিরি। ঈশা আমাকে ডাকাতে আমি ঈশার কাছে গেলাম। জি, কিছু বলবেন? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ওহো, নতুন। হুম। কই, মাথা নিচু করে আছিস কেন? মাথা উঁচু কর, দেখি তোর চেহারা। মাথা উঁচু করে মেয়েটির দিকে তাকালাম। অনেক সুন্দর দেখতে মেয়েটি, কিন্তু ছেলেদের মতো প্যান্ট শার্ট পরেছে। বাহ, বাচ্চা চেহারা তো আমাদের নতুন বাবুটার। এই বলে ঈশা আর ঈশার বান্ধবীরা সকলে একসাথে হেসে উঠল। আমি আবার মাথা নিচু করে থাকলাম। একটি ফুল আমার দিক দিয়ে, এই ফুলটা ধরো। কোনো ঝামেলা যাতে না হয়, তাই ফুলটা নিলাম। যা, এখন এই ফুলটা ওই যে লাল শাড়ি পরা মেয়েটিকে দিয়ে আস। এখন আপনারাই বলেন, যে ছেলে মেয়েদের সাথে কথা বলতেই ভয় পায়, আর সে কিনা মেয়েদেরকে ফুল দিবে। আপু, আমি এটি করতে পারবো না। ওই, কি বললি তুই? ভয়েতে আমার মুখ দিয়ে কথাই বের হলো না। সিনিয়রদের কথা তুই মানবি না? তোকে তো আজ আস্ত খেয়ে ফেলবো। আমি তো ভয়তে কাঁপতে শুরু করেছি। দেখো ছেলে, তুমি যদি ওর কথা না শুনো, ও তোমাকে ছাড়বে না। তাই যা বলছে তাই করো। বন্ধু, ছেলেটা খুব ভয় পেয়েছে। বন্ধু, ছেলেটা ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল। খুব মজা হলো আজ। মজা তো কেবল শুরু। মানে? মানে লাল শাড়ি পরা মেয়েটি আর কেউ না, স্বর্ণা ম্যাডাম। কি বলিস? তাহলে ছেলেটির কপালে আছে দুঃখ আছে। ঠিক বলেছিস। স্বর্ণা ম্যাডাম যে রাগী। চল মজা নেই আড়ালে গিয়ে। ছেলেটা দেখা গেল ভয়টা আমাদেরকে দেখিয়ে দিল।
তারপর সকলে আড়ালে চলে গেল। এদিকে আমি ম্যাডামের পিছনে গিয়ে ফুল হাতে করে দাঁড়িয়ে আছি। ভয়ে কিছু বলতে পারছি না। 2 মিনিট দাঁড়িয়েই আছি, কিছুই বলতে পারছি না। হঠাৎ ম্যাডাম পিছনে করলো। এই ছেলে, পেছনে এসে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপু, এই ফুলটা আপনার জন্য। আপু আর ফুল আমার মানে? আপনার জন্য ফুলটা। ফুলটা আমার জন্য কেন? মেয়েগুলোকে দেখানোর জন্য পিছনে তাকালাম, কিন্তু কাউকে পেলাম না। বিপদে পড়লাম। ফুল দিছি কেন সেটি না বলতে পারলে তো কপালে আমার শনি আছে। হে আল্লাহ, প্রথম দিনেই কি বিপদে ফেললে। কি হলো বলো, ফুল দিলে কেন? আমি কোনো উপায় না পেয়ে একটি পথ বেছে নিলাম। আমি শুনছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা কিছু বলে না, তাই আসলে লাল শাড়িতে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গায়ে লাল শাড়ি, হাতে লাল গোলাপ থাকলে আরো সুন্দর লাগবে, তাই দিলাম। তাই বুঝি। আপু। প্রথম বর্ষ তুমি না? আপনি কিভাবে জানলেন? জানি। এই প্রথম দিন আসলে কলেজে, হুম প্রথম দিন কলেজে সেই মেয়ে পটানোর চেষ্টা শুরু করে দিছো না? এই ম্যাডাম এত কি কথা বলতেছে ছেলেটার সাথে? সব বলে দিচ্ছে মনে হয় ছেলেটি। বলে দিলে তো আমাদের আজ রক্ষা নেই। ওই চুপ করবি, দেখতে থাক। না আপু, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি ওরকম ছেলে না। আপনাকে অনেক অনেক সুন্দর লাগছিল বলে ফুলটা দিলাম। তাই? তাহলে এত ভয় পেয়ে আছো কেন? কই, ভয় পেয়ে নেই তো। তাই বুঝি। তুমি জানো আমি কে? না, জানি না। কে আপনি? আমি এই কলেজের শিক্ষক, স্বর্ণা ম্যাডাম। কি? আমি আজ শেষ। ম্যাডামকে ফুল দিছি। ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। এই ছেলে, তুমি কান্না করছো কেন? আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমি বুঝতে পারিনি। এই ছেলে, আমি কি তোমাকে কিছু বলছি? কান্না থামাও বলছি। ম্যাডাম ধমক দিল, সাথে সাথে চুপ হয়ে গেলাম। এখন বলো, এগুলো তোমাকে কে করতে বলেছে? ম্যাডাম আপনি বুঝলেন কিভাবে এটা আমাকে কেউ করতে বলেছে? আমি প্রথমেই বুঝতে পেরেছি। এখন বলো তো। পরে বলবো নি ম্যাডাম। কেন? ম্যাডাম যদি আবার আমার সাথে এমন করে তারা তখন বলবো নি। আচ্ছা যাও, এখন ক্লাসে যাও। হুম কি হলো, যাচ্ছ না কেন? কিছু বলবে? ম্যাডাম। তাহলে বলো। ম্যাডাম এই শাড়িতে আপনাকে সত্যি অনেক সুন্দর লাগতেছে বলে দৌড়ে চলে আসলো। কিছু দূর আসার পর পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতেছে আর বলতেছে, দুষ্টু ছেলে। তারপর সোজা ক্লাসে চলে আসতে লাগলাম। কিন্তু আমি তো নতুন, কিছু চিনি না। কোনটা ফার্স্ট ইয়ারের ক্লাস কে জানে। জানার জন্য একটি মেয়েকে জিজ্ঞাসা করলাম, আপু ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা? দ্বিতীয় তলায়। কি হয়েছে রে রেশমি? কোথা থেকে যেন সেই গুন্ডি মেয়েটি হাজির। সেই মেয়েটিকে বলতে দিল না। ছেলেটিকে ফার্স্ট ইয়ারের ক্লাস দেখিয়ে দিচ্ছিলাম। তাই? এই ছেলে, তুমি ফার্স্ট ইয়ারের ক্লাস চেনো না, নাকি চেনেও না চেনার ভান করে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করছো? না, সত্যি বলছি আমি চিনি না। তাই? ভালো। এখন বলো তো, তুমি ম্যাডামের সাথে এত কি কথা বললে? ম্যাডামকে সব বলে দিছো নাকি? সত্যি বলছি আপু, আমি কিছু বলিনি। সত্যি বলছিস তো? সত্যি। বুঝলাম। আপু ফার্স্ট ইয়ারের ক্লাসটা? দ্বিতীয় তলায়, 4 নম্বর রুম। যা। ধন্যবাদ আপু। ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। 4 নম্বর রুমে গিয়ে, স্যার আসতে পারি? আসো। আমি আর কিছু না বলে সিটে বসতে যাচ্ছিলাম। এই ছেলে, তোমাকে তো এর আগে কোনো দিন আমার ক্লাসে দেখিনি। স্যার আজ আমার কলেজ জীবনের প্রথম দিন। প্রথম দিন মানে? জি স্যার, প্রথম দিন। এই, তুমি কোন ইয়ার? স্যার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার বলতে সকলে হো হো করে হেসে উঠল। এই বেয়াদব, এটি ফার্স্ট ইয়ারের ক্লাস। স্যারের ধমককে চুপ হয়ে গেলাম। ক্লাসে ঢোকার আগে উপরে কি লেখা ছিল দেখোনি? যাও, বাইরে যাও। স্যারের ধমককে বাইরে এসে দেখি আমাকে ওই শয়তান মেয়েটি অনার্স প্রথম বর্ষের রুমের কথা বলছে। ছি ছি ছি, কি লজ্জা। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? যাও নিচতলায়, কোনার দিকের ক্লাসে যাও। স্যারের বকা খেয়ে চলে আসলাম। কত বড় বাজে মেয়ে! কেন যে আজ ওই মেয়েটির সাথে দেখা হয়েছিল। দূর, লজ্জা শরম সব শেষ। ফার্স্ট ইয়ারের রুমের সামনে এসে ভিতরে দেখি ম্যাডাম। ম্যাডাম আসতে পারি? ম্যাডাম আমার দিকে তাকালো। আর এ তো স্বর্ণা ম্যাডাম। এই যে দুষ্টু ছেলে, এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম কলেজটা ঘুরে দেখলাম। মিথ্যা বললাম, সত্য বললে লজ্জা শরম আবার যেত। তাই? যাও গিয়ে বসো। তারপর একটি ছেলের পিছনে গিয়ে বসলাম। ছেলেটির সাথে বন্ধুত্ব করে নিলাম। একটু পর ম্যাডাম আমাকে ডাকলো। এই দুষ্টু ছেলে, আমার কাছে আসো। উফ ম্যাডাম, আমার নাম ছাড়া দুষ্টু বলে কেন? ম্যাডামের কাছে যাওয়ার পর, কি
দুষ্টু বলি বলে কি রাগ হচ্ছ? না ম্যাডাম, রাখবো কেন? আমার তো ভালোই লাগে। তাই বুঝি? রাগ হলেও আমি দুষ্টু বলেই ডাকবো। আচ্ছা ম্যাডাম, ডাকবেন। তো বলো, কোন ক্লাসে ঢুকে গিয়েছিলে যার জন্য দেরি হলো? আমি শুধু হা করে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? এই বলে ম্যাডাম হেসে উঠল। ম্যাডাম, আপনি সবকিছু জানেন কিভাবে? তা তো বলবো না। যাও, সিটে যাও। এরপর অনেক মজা করলাম। প্রথম দিন ক্লাসে স্বর্ণা ম্যাডামের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আমি কি জোকার? ম্যাডাম এত হাসে। যাই হোক, ম্যাডামের সাথে ভালো মিল হলেও ওই শয়তান মেয়েটি আমার পিছু ছাড়েনি। সিনিয়র বলে কিছু বলতেও পারি না, আর কারোর সাথে এমন করে না, শুধু আমার সাথে করে। বোকা তো, তাই মজা পাই বেশি। প্রত্যেকটা দিন আমাকে অপমান করাই ছিল ঈশার প্রধান কাজ। তো একদিন আমি যখন ক্যাম্পাসে ঢুকতেছিলাম, বন্ধু দেখ, আজকে বলদটাকে অনেক কিউট লাগতেছে। ঈশা, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে বলদটাকে ধরে শুধু কেস করি। দাঁড়া, ওর পার্ট নেওয়াচ্ছি। এই বলে ঈশা একটু আড়ালে দাঁড়িয়ে থাকলো। আমি ক্যাম্পাসের মধ্যে ঈশার সামনে দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস করে পড়ে গেলাম। ঈশার ল্যাং দিছে বলে বর সামলাতে না পেরে আমার মাথাটি ফ্লোরের উপর থাকা একটি ইটের উপর পড়লো। ইটটির উপর পড়ার কারণে আমার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আর এদিকে আমার পিছনে ঈশা এবং ঈশার বান্ধবীরা দাঁড়িয়ে হাসতেছে। ঠিক হয়েছে, পার্ট নেওয়া না। আমার রাগ চরম পরিমাণ বেড়ে গেল। রাগে মাথা ফাটা নিয়ে ঈশার সামনে দাঁড়ালাম। প্রচুর রক্ত বের হচ্ছে। আমার মাথায় রক্ত দেখে ঈশা হা করে তাকিয়ে আছে। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মারলাম। আমার দিকে ঈশা আর ঈশার বান্ধবীরা এক নজরে চেয়ে আছে। তারা হয়তো ভাবতেও পারছে না আমি ঈশাকে মারব। কি পেয়েছেনটা কি? আমি কি পুতুল যে যখন ইচ্ছা তখন এসে মেরে যাবেন? খুব রক্ত পড়ছে মাথা থেকে। আমার মাথায় রক্ত দেখে ঈশা অপরাধ বোধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই কলেজের প্রথম দিন থেকে আপনারা আমার পিছনে লেগেছেন। আপনাদের কি ক্ষতি করেছি আমি, যার জন্য আমাকে সবসময় অপমান করেন? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে রক্তে আমার সাদা কলেজ শার্ট লাল হয়ে গেছে। কলেজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এতদিন সিনিয়র বলে আপনাদের কিছু বলিনি, কিন্তু আজ কি করলেন? আমার মাথা ফাটিয়ে দিলেন। আপনাদের মেয়ে বলে কে? মেয়ের কোনো বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আছে? না, নেই। ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে কলেজে আসেন, লজ্জা করে না? শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো পরে আসতে নিজেদের সম্মান এভাবে বিলিয়ে বেড়াচ্ছেন। পর্দায় না থেকে এভাবেই নিজেদের অঙ্গগুলো মানুষকে দেখিয়ে বেড়ান। আর যদি এগুলো দেখে কোনো ছেলে আপনাদের ধর্ষণ করে, তাহলে সব দোষ ছেলেদের। আরে, ছেলেদের তো আকর্ষণ করেন আপনারাই এসব নোংরা পোশাক পরে। আজকের পর থেকে দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার অনেক স্বপ্ন, সেগুলো নষ্ট করবেন না প্লিজ। নিজের সব রাগ মিটিয়ে এক নাগাড়ে সব কথা বললাম। আমার কথাগুলো শুনে ঈশা মাথা নিচু করে আছে। ওর চোখ ভেজা মনে হচ্ছে। কেন যে আমার আপনাদের মতো বাজে মেয়েদের সাথে দেখা হয়েছিল কে জানে। সব আমার দুর্ভাগ্য। আমাকে একা ছেড়ে দিন প্লিজ। আজ আমার মাথা ফাটিয়ে যদি আপনার শান্তি না হয়, তাহলে এই ধরুন আরও একটি ইট, এটি দিয়ে আরেকটা আমার মাথায় মারুন। কোথা থেকে স্বর্ণা ম্যাডাম এসে আমাকে বলল, হাই, তোমার কি হয়েছে? মাথায় রক্ত কেন? এখন ম্যাডামকে ওদের কথা বলে দিতে ইচ্ছা করছে। কি হলো বলো, কে করলো তোমার এই অবস্থা? না ম্যাডাম, কেউ না, পড়ে গিয়ে মাথা কেটে গেছে। মাথা কেটে গেছে, রক্ত শরীর ভেসে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো আমার সাথে। ম্যাডাম আমাকে লাইব্রেরিতে নিয়ে গেল। আমি সিনিয়র আপুদের রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। ঈশা তো কান্না কান্না ভাব করেই ফেলছিল। দূর, এখন আমাকে তারা ছাড়বে না। এখন তো শুধু আমার মাথা ফাটাইছে, না জানি পরে কি করবে। দূর, কি যে করি আমি। আর তাছাড়া এত সাহস আমার হলো কিভাবে? মেয়েদের সাথে এভাবে কথা বললাম কিভাবে? যাই হোক, এরপর থেকে সাবধানে থাকতে হবে। ম্যাডাম আমাকে ব্যান্ডেজ করে দিল মাথায়। তারপর ম্যাডামের সাথে করে লাইব্রেরি থেকে বের হলাম। লাইব্রেরি থেকে বের হতেই দেখি ঈশা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? না মানে ম্যাডাম, আলাউদ্দিনকে দেখতে আসলাম। ওহো, ভয় পাওয়ার কিছু নেই, ও এখন ভালো আছে। আমি তো ভয়ে মাথা নিচু করে আছি। কত কথা বলেছি ঈশাকে আর তার বান্ধবীদের, তাও আবার পুরো কলেজের সামনে। না জানি ওরা আমাকে কি করে। যাক, ভালো হলেই ভালো। তোমরা জানো এটি একটি গাধা। এটি এমন গাধা যে একা একা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে। ম্যাডাম কিছুটা রেগে আমার দিকে তাকিয়ে বলল। ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, গাধা না কিন্তু। না, তুমি তো গাধা না, আসছে আমার বীর পুরুষ। ম্যাডাম,
কি লজ্জা লাগতেছে নাকি বড় আপুদের সামনে এগুলো বলতেছি বলে? ম্যাডাম আমি কিন্তু চলে যাব এখন, আসলে লজ্জা লাগতেছিল। না, তুমি একা যেতে পারবে না, কাউকে তোমার সাথে পাঠাতে হবে। না ম্যাডাম আমি একাই যেতে পারবো। ওই চুপ, ঠিক মতো হাঁটতে পারে না আবার একা বাড়ি যাবে। এই, তোমাদের মধ্যে কেউ ওকে বাসায় দিয়ে আসতে পারবা? এই রে, এদের সাথে গেলে তো আমি শেষ। ম্যাডাম আমি দিয়ে আসতে পারবো। ওহো, তাহলে তো ভালো। না কিসের ভালো, আমি ওনার সাথে যাব না। কেন যাবে না? ঈশা আমার দিকে তাকিয়ে আছে এমনি, আর আমি যেতে পারবো না, আমি তো তোমাকে একা ছাড়বো না। আর বড় আপুরা তোমাকে এগিয়ে দিতে চাইলো, তুমি গেলে না কেন? এমনি ম্যাডাম গেলাম না। আর আপনার যদি আমার জন্য এত মায়া থাকতো তাহলে অন্যকে না নিজে গিয়ে আমাকে রেখে আসতেন। তাই না? পাকা পাকা কথা শিখেছো দুষ্টুর ছেলে। সত্য বলছি তো। ওকে চলো, তোমাকে আমি রেখে আসতেছি পাজি। এই বলে আমি আর ম্যাডাম চলে আসলাম। চলে আসার সময় ঈশার দিকে তাকালাম। ঈশা দেখি কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি বুঝলাম না ঈশা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে কেন। ঈশার তো রাগার কথা, যে কথাগুলো বলছি আমি, তারপরও না রেগে এমন করছে কেন? যা ইচ্ছা করুক, আমার কি। ম্যাডাম আমাকে বাসায় রেখে আসার 2 দিন হয়ে গেল, কলেজে যাই না, ভালো লাগে না যেতে, তার মধ্যে আবার ভয়ও করে যদি আমাকে আবার মারে ঈশা। যাই হোক, 4 দিন পর কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কলেজের ভিতর খুব ভয়ে ভয়ে ঢুকলাম, কিন্তু যেখানে ঈশা ও তার বান্ধবীরা বসে গল্প করত সেখানে তাদের কাউকে দেখলাম না। যাক বাঁচলাম, শান্তিতে আজ কলেজ করতে পারবো। এইভাবে আগে ম্যাডামের সাথে দেখা করে আসলাম। ম্যাডাম তো অনেক কথাই বলল, এতদিন কেন আসলাম না ইত্যাদি ইত্যাদি। আমি ম্যাডামের উপদেশ শুনে কলেজের মাঠে এসে বসে রইলাম। সাথে আমার কিছু বন্ধু ছিল। তার কিছুক্ষণ পর কোথা থেকে একটি মেয়ে আসলো। কে মেয়েটি চিনতে পারলাম না, কারণ মেয়েটি সম্পূর্ণ পর্দায় ছিল, কালো বোরকা পরা ছিল। কে আপনি? তোমরা সকলে যাও, আমার আলাউদ্দিনের সাথে কথা আছে। এই রে, এ তো ঈশার কণ্ঠ। বন্ধু থাকো। এই বলে হারামিগুলো চলে গেল। ওরা চলে যাওয়ার পর ঈশা হঠাৎ আমার পাশে এসে বসলো। আমি সরে বসতে যাব ঠিক তখন, একটুও যদি সরো তাহলে তোমার খবর আছে। এমনিতেই 4 দিনের রাগ আছে। 4 দিন আসেনি তার রাগ হতে পারে। আমি তো ভয়তে প্রচুর ঘামতেছি, জানি না এখন আমার সাথে কি করে। আমাকে ক্ষমা করে দাও। ঈশার কথা শুনে আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? ভুল করলে ক্ষমা চাবো না, আর তোমাকে ক্ষমা চাওয়ার পাশাপাশি ধন্যবাদও। কি আবার ধন্যবাদ? কিন্তু কেন? এই যে তোমার জন্য আমি আজ কতটা পরিবর্তন, তোমার জন্য আমি বুঝতে পেরেছি মেয়েদের কিভাবে থাকা উচিত। ওহো তাই বলেন, আমি ভাবলাম অন্য কিছু। কি ভাবছো তুমি? আমি তোমাকে মারবো তাই না? তুমি জানলে কিভাবে? আরে পাগল, যাকে ভালোবাসি তাকে মারি কিভাবে? আমি বোকার মতো হা করে তাকিয়ে আছি। কি হলো? কি বললেন আপনি? তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলেন আপনি? আমি আপনার থেকে জুনিয়র। তাই কি হয়েছে? ভালোবাসি তোকে আমি। না এটা হতে পারে না, আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না। কেন আমাকে ভালোবাসতে পারবে না? জানি না কেন, তবে আপনার প্রতি আমার তেমন কোনো ফিলিংস নেই। আপনি পরিবর্তন হয়েছেন এটাই অনেক। মেয়েদের বৈশিষ্ট্য নিজের মধ্যে ফিরিয়ে এনেছেন, এটা সর্বদা ধরে রাখবেন। যার জন্য পরিবর্তন হলাম তাকে না পেলে পরিবর্তন হয়ে কি হবে? না, আপনি নিজের জন্য পরিবর্তন হবেন, ভালো থাকবেন, ঈমান নষ্ট করবেন না। আর আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ আমাকে একবার ভালোবাসো। আমাকে মাফ করবেন, সরি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমাকে ঈশা ভালোবাসলো কেন জানি না, কিন্তু আমি ঈশাকে ভালোবাসতে পারবো না, কারণ ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস না থাকা সত্ত্বেও ঈশার জন্য আমি ওকে ভালোবাসতে বাধ্য হই। এত ভয়ঙ্কর হতে পারে ঈশা? আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি ভাবতেও পারছি না। পরের দিন কলেজে গিয়ে দেখি কলেজের ছাত্রী নিবাসের সামনে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। কৌতূহল নিয়ে আমি সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে। ঈশার বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে আর সকলে উপরের দিকে তাকিয়ে না 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 বলতেছে। আমি ওখানে দাঁড়াতেই, ভাইয়া আপনি এসেছেন, প্লিজ ভাইয়া আপনি ঈশা আপুকে বাঁচান। বাঁচাবো মানে? আপনি তো ঈশা আপুকে বাঁচাতে পারবেন। কিন্তু কিভাবে? ওই মিয়া দেখতেছেন না আপনার জন্য ছাদ থেকে লাফিয়ে মরতে যাচ্ছে। আপনার ভালোবাসা না পেয়ে তো ঈশা আপু ছাদ থেকে লাফাতে যাচ্ছে। কি বলো, তাড়াতাড়ি ছাদে চলো। ছাদে গিয়ে লাভ নেই, ঈশা আপু ছাদের দরজা আটকে দিয়েছে। এখন আমি কি করব? কি করবেন মানে? আপনার জন্য আপু মরতে যাচ্ছে, ভালোবাসি বললেই তো আর মরে না। কিন্তু আমি তো গুন্ডিটাকে ভালোবাসি না। ভাইয়া প্লিজ।
উফ, কি জ্বালায় পড়লাম। কোন ভাগ্যে যে এই মেয়ের সাথে দেখা হয়েছিল। এই যে আলাউদ্দিন, কে কে? এই যে উপরে তাকান। উপরে তাকালাম। দেখো, এখন যদি তুমি আমাকে ভালোবাসি না বলো, তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাব। কখনোই না, জীবনেও তোমার মতো মেয়েকে ভালোবাসি বলবো না। কি বলে তুমি? ঠিকই বলেছি। ভেবে বলছো তো? 100 বার। এই বলে যেই চলে আসবো। এই যে মিস্টার আলাউদ্দিন। আবার কি? এটা কি বলো তো? কি আবার? একটি কাগজ। শুধু কাগজ না, এটি সুইসাইড নোট। কি? জানো এতে কি লেখা? কি লেখা? এতে আমি লিখেছি, আলাউদ্দিন আমাকে না ভালোবাসার কারণে আমি মৃত্যুবরণ করেছি। আমার মৃত্যুর জন্য আলাউদ্দিন দায়ী। আমি আলাউদ্দিনের শাস্তি চাই। কি? আল্লাহ রে, কেমন মেয়ের পাল্লায় পড়েছি। আমি তোমাকে না পেলে তোমাকে কাউকে হতেও দেব না। কি বিপজ্জনক মেয়ে বাবা। কি বিপদে পড়লাম। আবার যদি জন্মগ্রহণ করি তাহলে এই মেয়ের সাথে পরিচিত হব না। কি মিস্টার, ভালোবাসি বলবা না লাভ দেব? ভাইয়া তাড়াতাড়ি বলেন না ভালোবাসি। ওই মিয়া, বলেন না কেন? ওই মিয়া, তুমি চুপ করো। মনে হচ্ছে আমি মরে যাই। কি হলো, বলবা নাকি লাভ দেব? ভাইয়া প্লিজ ভালোবাসি বলেন, বলেন ভাইয়া বলেন। ওই, সকলে চুপ, পাগল হয়ে যাব। ভালোবাসি বলার আগেই এইরকম জ্বালাচ্ছে। না জানি ভালোবাসি বলার পর কি করবে। মা গো, তোমার বাচ্চা ছেলেকে বাঁচাও। কান্না করতেছি মনের দুঃখে। এ কি, তুমি কান্না করছো কেন? আগেই কেঁদো না। আমি মরে যাওয়ার পর তোমাকে তো সারা জীবন কাঁদতে হবে জেলখানায়। উফ, এই মেয়ে আমাকে শেষ করে ফেলবে। আমি এখন 1 থেকে 3 বলবো, এর মাঝে না বললে আমি লাফ দিয়ে মরে যাব। 1, ওর দিকে তাকিয়ে আছি। 2, উপরে তাকালাম চোখ বন্ধ করে। 3। ভালোবাসিস? সব শিক্ষার্থী একসাথে লাফিয়ে বলল ইয়েস। ইয়াহু! উপর থেকে ঈশা দৌড়ে নিচে আসলো, আর এদিকে আমাকে নিয়ে সকলে নাচা শুরু করেছে। শালা, সিনেমার মতো হয়ে গেল আমার সাথে। ঈশা দৌড়ে নিচে এসে আমাকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই এসব জড়িয়ে ধরা, কিস করা এসব বিয়ের পরে। ওকে, নো প্রবলেম। ভালোবাসি বলছো, এতেই অনেক। ওর হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। আর এইভাবেই ঈশার সাথে আমার পরিচয় হয়। ও জোর করে আমাকে ওকে ভালোবাসতে বাধ্য করে, কিন্তু একটা সময় ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি। ওর পাগলামিগুলোকে ভালোবেসে ফেলি। কিন্তু আমাদের এই রিলেশনশিপে আমি ওকে কখনো জড়িয়ে বা হাত ধরিনি। সোজা কথা, ওকে এখনো স্পর্শ করে দেখিনি। এজন্য ও আমার সাথে প্রায় রাগারাগি করে, ব্রেকআপ করে। এই আজই করলো, কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে। ব্রেকআপ করার পর রাত্রে আমাকে ফোন দিয়ে খবর নিবেই, কিন্তু আজ কি হলো আপনারা তো দেখলেনই। যাই হোক, কলেজে গিয়ে দেখি পাগলিটা রাগ ভাঙাতে পারি নাকি। তারপরের দিন কলেজে গেলাম, কিন্তু ঈশাকে পেলাম না। ফোন দিলাম, ফোন বন্ধ। আজকে কলেজে আসলো না। দূর, কিছুই ভালো লাগে না। ঈশাকে ছাড়া কিছুই ভালো লাগে না। মন খারাপ করে গাছের নিচে বসে থাকলাম। সামান্য একটি ব্যাপারে এরকম করার কি আছে? কি দুষ্টু ছেলে, মন খারাপ? আরে ম্যাডাম, আপনি? আমি কি হয়েছে তোমার? ম্যাডাম ঈশা। বুঝলাম। তুমি এখন বাসায় চলে যাও, ও কালকে আসলে দেখা যাবে কি করা যায়। আচ্ছা ম্যাডাম। বাসায় চলে আসলাম। পাগলিকে ছাড়া কিছু ভালো লাগছে না। ওকে ফোনে ট্রাই করতে থাকলাম, কিন্তু ফোন খুলছে না। দূর, এত রাগ করার কি আছে? আমি বুঝলাম না, জড়িয়ে ধরিনি বলে এত রাগ। তারপরের দিন কলেজে একটু তাড়াতাড়ি গেলাম, কিন্তু ঈশার আসার কোনো খবর নেই। মন খারাপ করে কলেজে গেটের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি ঈশা আসতেছে রিকশায় করে, কিন্তু রিকশায় ও একা নেই, ওর সাথে একটি ছেলে আছে। আর ঈশা ছেলেটির হাত জড়িয়ে ধরে ছেলেটির কাঁধে মাথা রেখে আছে। এটি দেখা মাত্রই আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ ঈশার সাথে কোনো ছেলেকে আমার একটু ভালো লাগে না। ঈশা রিকশা থেকে নেমে হেসে হেসে ছেলেটির হাত ধরে কলেজে ঢুকতেছে। মনে হচ্ছে ঈশা অনেক খুশি। আলাউদ্দিন নামে কোনো ছেলে ওর জীবনে ছিল না। আমার অনেক রাগ হচ্ছে। এতদিন পর ঈশাকে যে এভাবে দেখব আমি ভাবতেও পারছি না। ঈশা খুব ভালো করেই জানে আমি ওর সাথে কোনো ছেলেকে দেখতে পারি না। আর হাত ধরে বেড়ানো তো। আমি রাগে ঈশার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন কেন? ঈশা আমাকে আপনি করে বলতেছে। আপনি? ওই আমি তোমার আপনি হই? তাছাড়া তো আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক দেখছি না। তুমি ঈশা তো? কিন্তু কেন? ওহো, বুঝছি, রাগ করে আছো। তুমি বলো, এই ছেলের সাথে তোমার কি? সরি, এই ছেলে আমার বয়ফ্রেন্ড। এর সাথে থাকবো না তো কার সাথে থাকবো? হোয়াট? এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? তুমি কি বললে? এই ছেলে তোমার বয়ফ্রেন্ড হলো কিভাবে? এই তো 2 দিন ধরে।
কি কি বলছো তুমি? তাহলে আমার কি হবে? আমি তো তোমাকে খুব ভালোবাসি। সরি, আপনাকে আর ভালোবাসি না। তাছাড়া আমি তো সেদিন ব্রেকআপ করে দিলাম। ব্রেকআপ বললেই কি হয়ে গেল? আমি এই ব্রেকআপ মানি না। না মানলে কিছুই করার নেই। আমি আপনার মতো ভীতু মানুষকে ভালোবাসতে পারবো না। ঈশা, তুমি আমার সাথে এমন করতে পারো না। আচ্ছা তুমি বলো, কিস করলে, জড়িয়ে ধরলে কি ভালোবাসার প্রমাণ হয়? আমি অত কিছু জানি না। আমি এখন এই ছেলেকে ভালোবাসি। প্লিজ ঈশা, এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনি সরেন তো। এই বলে ঈশা আমাকে পাশ কাটিয়ে ছেলেটির হাত ধরে চলে গেল। খুব খারাপ লাগতেছে। ঈশা এমন করতেছে কেন? ঈশা খুব ভালো করেই জানে সামান্য একটি ব্যাপারে ঈশা আমাকে ছেড়ে অন্য একটি ছেলের সাথে রিলেশনে গেল। আমার আর ঈশার এতদিনের রিলেশনশিপ শেষ করে দিল ঈশা। আমি ঈশাকে জড়িয়ে ধরিনি বলে, কিস করিনি বলে আমার সাথে ব্রেকআপ করে ঈশা এখন অন্য কারোর সাথে রিলেশন করছে। আচ্ছা, রিলেশনশিপে কি কিস করা, জড়িয়ে ধরা এগুলো করতেই হবে? এগুলো না করলে কি ভালোবাসা হয় না? কি জানি। তবে আমি ঈশাকে কিস করিনি বলে, জড়িয়ে ধরিনি বলে ঈশা আমার সাথে ব্রেকআপ করলো। তাহলে হয়তো ভালোবাসার মধ্যে কিস করা, জড়িয়ে ধরা এগুলো করতে হয়। প্রচুর খারাপ লাগতেছে, সত্যি কিছু ভালো লাগতেছে না। আমার এত বছরের ভালোবাসা এত সহজে শেষ হয়ে গেল। আমার ভালোবাসার মানুষটি এখন অন্য কারো হাত ধরে ঘুরে বেড়ায়, তাও আবার আমার সামনে দিয়ে। আপনারা কল্পনা করে দেখেন, আপনার নিজের ভালোবাসার মানুষ যদি অন্য ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়, তাহলে আপনার কেমন লাগবে? কি কেমন লাগবে? ঠিক তেমনই লাগছে আমার। ঈশাকে অনেক ফোনে ট্রাই করেছি, কিন্তু ফোন রিসিভ করে না। রিসিভ করলেও আমাকে হাজারো কথা শুনিয়ে রেখে দেয়। ঈশাকে হারানোর পর থেকে আমার জীবন অগোছালো হয়ে গেছে। ঠিক মতো খাই না, গোসল করি না, পড়ি না, কিছুই করি না, শুধু ঈশার কথা ভাবা ছাড়া। সত্যি ঈশা আমার জীবন গুছিয়ে রেখেছিল, আর আমি পাগড়িটাকে ভালোবেসে একবারও ওর হাতটিও ধরিনি লজ্জায়। ঈশার সাথে আমার ব্রেকআপ 4 দিন হলো। ঈশা আমাকে ছাড়া 4 দিন থাকলো কিভাবে? ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এটাই হয়তো বাস্তবতা। এখন আর কলেজে যাই না, কারণ কলেজে গেলেই ঈশা আর ওই ছেলেটিকে দেখতে পাই, যা দেখলে আমার মাথায় রক্ত উঠে যায় রাগে, সাথে অনেক কষ্ট হয়। তাই আর কলেজে যাই না। ব্রেকআপের 10 দিন আজ। এই কয়দিন আমি ঠিকমতো খাই না, নিজের যত্ন নেইনি, শুধু রুমে দরজা আটকে শুয়েছিলাম। বাবা মা অনেক চেষ্টা করেছে কি হয়েছে জানার জন্য, কিন্তু আমি বলিনি। পরে আবার ভাবলাম, আমি কেন এত কষ্ট পাচ্ছি? ঈশা তো কষ্ট পাচ্ছে না, ও তো ঠিকই অন্য ছেলের সাথে ঘুরে বেরিয়ে মজা করছে। তাহলে আমি কেন পারবো না? এক বুক রাগ নিয়ে পরের দিন কলেজে গেলাম। অনেক দিন পর আমাকে কলেজে দেখে আমার বন্ধুরা ছুটে আসলো। কিরে, কইছিলি এতদিন? এই তো বাসায় ছিলাম। তো এতদিন আসলেন না কেন? এমনি আসিনি রে, বন্ধুদের সাথে কথা বলার মাঝে ঈশাকে দেখলাম ওই ছেলেটির সাথে একটি গাছের নিচে বসে বসে কথা বলছে। এতদিন পর ঈশাকে এরকম দেখায় আমার মাথায় রাগ উঠে গেল। আমি রাগ কন্ট্রোল করতে না পেরে ঈশা আর ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালাম। এখানে কি হচ্ছে? ঈশার পাশে বসা ছেলেটি বলল, সেটি আপনি জেনে কি করবেন? এমনিতেই রাগে আমার গা জ্বলে যাচ্ছিল, আর ছেলেটির কথা শুনে আরো রেগে গেলাম। রেগে গিয়ে ছেলেটির কলার ধরে দাঁড় করিয়েই ঠাস ঠাস। ছেলেটি বোকার মতো তাকিয়ে আছে গালে হাত দিয়ে। ছেলেটি হয়তো ভাবতেই পারিনি আমার মতো বোকা ছেলে ওকে মারবে। অন্যের গার্লফ্রেন্ড নিয়ে মজা করিস, আবার বড় বড় কথা বলিস না। ওই কে তোর গার্লফ্রেন্ড? ঈশা রাগে তেড়ে উঠে এসে আমার কলার ধরলো। কে আবার তুমি? তোকে বলছি না তোকে আমি আর ভালোবাসি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তো সাহস হলো কি করে ওকে মারার? ঈশা চুপ করো, অনেক হয়েছে। কি চুপ করব? ওর কত বড় সাহস তোকে থাপ্পড় মারে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর মতো গাধাকে ভালোবেসে আমিও অনেক বড় ভুল করে ফেলেছি। আমি গাধা? তোমাকে জড়িয়ে ধরিনি বলে, কিস করিনি বলে আজ আমি গাধা, বোকা আমি। আচ্ছা ঈশা, আমি যদি তোমাকে জড়িয়ে ধরতাম, কিস করতাম, তাহলে কি তুমি খুশি হতে? তুমি খুশি হতে? কিন্তু আমি যদি তোমার সাথে ওগুলো করতাম, তাহলে ধীরে ধীরে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যেত। তখন আমি তোমাকে না, তোমার দেহটাকে ভালোবাসতাম। যখন তোমার দেহটাকে পেয়ে যেতাম, তখন তোমাকে আর সকলের মতো দূরে ফেলে দিতাম। তখন তুমি তোমাকে না, আমাকে দোষারোপ করতে। কিন্তু আমাকে দোষারোপ করার কোনো যোগ্যতা তোমার থাকতো না, কারণ আমাকে ওই বিষয়ে আগ্রহী তুমি করেছিলে। আমি ওই ধরনের ছেলে না। আমার মনে তোমাকে নিয়ে ওরকম কোনো চিন্তাভাবনা ছিল না। তোমাকে আমি সত্যি খুব ভালোবেসেছিলাম। খুব ভালোবেসেছি বলে আজ আমি অপমানিত, তোমার কাছে ঘৃণিত। তোমাকে বেশি ভালোবেসেছি বলে এই 3 বছরে তোমার হাত ধরা সাহস হয়নি লজ্জায়। কিন্তু তোমার আর এই ছেলেটির 2 দিনের রিলেশনশিপে ছেলেটির তোমার হাত ধরে ঘোরাঘুরি করে। মনে রাখবা, এর মধ্যে কোনো ভালোবাসা নেই। এর মধ্যে আছে বেহায়াপনা, বাজে চিন্তাভাবনা, যেগুলো সফল হলেই তোমাকে ডাস্টবিনের মতো ফেলে দিবে।
আচ্ছা যাই হোক, ভুল কিছু বলে থাকলে মাফ করে দিও। ভালো থেকো তোমার নতুন ভালোবাসার মানুষটিকে নিয়ে। আমি আর কখনো তোমার পথের কাঁটা হব না। ভালো থেকো, বাই। এক নাগাড়ে কথাগুলো বলে চলে আসলাম। অনেক অনেক খারাপ লাগছে ঈশার থেকে দূরে চলে যাচ্ছি বলে। আর ঈশা আমাকে মারলো, এর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আমি অপরাধ করে ফেলছি, ঈশাকে জড়িয়ে ধরিনি বলে, কিস করিনি বলে। তাই আজ ঈশা আমাকে মারলো, অপমান করলো। থাকবো না আর তোর জগতে, তোর আশেপাশে, তোর থেকে অনেক দূরে চলে যাব। বাসায় এসে আমার ফেসবুক, ইমো সব জায়গায় ঈশাকে ব্লক মারলাম, যাতে মন চাইলেও ওকে কল দিতে না পারি। ফোনটাও আছাড় দিয়ে ভেঙে ফেললাম। ঈশা আমার ভালোবাসার সাথে এমন করতে পারে, আমি তা চিন্তাও করতে পারছি না। কি করব এখন? ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আর আমি তো ওকে কথা দিছিলাম ওর বিপদে আপদে সারা জীবন ওর পাশে থাকবো। তাহলে ওকে ছেড়ে থাকবো কিভাবে? আমার কথার খেলাপ করব আমি? না, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। যখনই তুমি বিপদে পড়বে আমার কাছে চলে এসো। তোমার বিপদে আর কেউ পাশে না থাকলে আমি থাকবো। সেই যে কথাগুলো বলে বাসায় আসছি, আর কলেজে যাইনি। আজ 5 দিন হলো বাসায়, আমি বাসা থেকে বের হইনি। সারাক্ষণ চোখ দিয়ে পানি বের হইছে। নিজের অবুঝ মনকে কখনো বোঝাতে পারছি না ঈশা তোকে ভালোবাসে না, তুই কেন কান্না করছিস। কিন্তু মন আমার কেড়েই যাচ্ছে। টং টং টং, দরজায় কে যেন টোকা দিচ্ছে। কে? বাবা আমি, দরজা খোল। ওহো তুমি। আমি গিয়ে দরজা খুললাম। মা বলো। আগে বিছানায় চল, বসি। তারপর মা বিছানায় গিয়ে বসলো, আর আমি মার কোলে মাথা রেখে শুয়ে রইলাম। বাবা তোর কি হয়েছে আমাকে বল। কিছু না মা। মার কাছে মিথ্যা বলছিস? না মানে? মেয়েটি কে? কিসের মেয়ে? আরে তার জন্য আমার ছেলের এত কষ্ট। মা আমি ওকে খুব ভালোবাসি। আরে আরে দেখছো ছেলের কাণ্ড, কান্না করছিস কেন? আরে ভালোবাসার মধ্যে একটু এরকম হয়। তোর বাবা আমার সাথে কত এরকম করেছে। কি তোমরা লাভ ম্যারেজ করেছো? আচ্ছা বল কি হয়েছে। মাকে সব খুলে বললাম। ও এই ব্যাপার, তুই একটি কাজ কর, আমি যা বলবো তাই করবি। আচ্ছা মা বলো কি করব। তুই এখন কোথাও 4-5 দিনের জন্য ঘুরতে যা, এতে তোর মন কিছুটা ভালো হবে, রাগটাও একটু কমবে। বাকি কাজ ঘুরে আয়, দেখতেছি। তোমার প্ল্যান কি মা? সেটি পরে বুঝতে পারবি। তুই বরং এখন তোর নানা বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আয়। আচ্ছা মা তুমি যা বলবে। মায়ের কথা মতো নানা বাড়ি চলে আসলাম। নানা নানির জন্য অনেকটা ঈশার কথা খুব কম মনে পড়েছে, মনটাও অনেক হালকা লাগছে। মায়ের কথা মতো 10 দিন নানা বাড়ি থাকলাম। 10 দিন পর নানা বাড়ি থেকে বাসায় আসার জন্য বের হলাম। নানা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবার ঈশার কথা মনে পড়তে শুরু করলো। ঈশাকে অনেকদিন দেখি না, তাই ভাবলাম বাসায় গিয়ে ঈশাকে লুকিয়ে দেখার জন্য বের হব। 10 দিন পর বাসায় এসে আমার রুমে ঢুকতেই যা দেখলাম, এতে আমার হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। রুমে ঢুকে দেখি ঈশা হাতে একটি লাঠি নিয়ে মাজায় ওড়না বেঁধে রাগী লুক নিয়ে দাঁড়িয়েছে। আপনি এখানে? ডাইনির মতো রাগী চোখে হাতে লাঠির বাড়ি মারতে মারতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, কথা বলছেন না কেন? আপনি এখানে কেন? আমার কথা শুনে আরো বেশি রেগে গেল মনে হচ্ছে। কি ব্যাপার, আপনি কথা না বলে এভাবে এগিয়ে আসতেছেন কেন? কিছু না বলে আমার কাছে আসতেছে, আর আমি পিছনে যাচ্ছি। পিছতে পিছতে দেয়ালে ঠেকে গেলাম, আর সাথে সাথে ঈশার বাড়ি শুরু। আমাকে আপনি বলা না, তোকে আজ আমি মেরেই ফেলবো। উফ কি করছেন, কি লাগছে তো? ঠাস ঠাস বাড়ি চলছেই। আমাকে রেখে চলে যাওয়া না, তোরে তো শেষ করে ফেলবো। আমাকে তুই কাঁদিয়েছিস, তোরে আজকেও বাঁচতে দিব না। বাড়ি থামছেই না। ওই বল, ফোন ভাঙছিস কেন? আমাকে ব্লক মারা না? তোর কত বড় সাহস, আমাকে রেখে চলে গেছিস, আমাকে কষ্ট দিছিস তুই। তুই তো আছিস, পাকনা গজাইছে না, কিছু বলি না তাই সাহস হয়ে গিয়েছে। রেগে রেগে কথাগুলো বলতেছে আর মেরেই চলেছে। উফ ব্যথা লাগছে, থামুন প্লিজ। না, আজ কোনো থামাথামি নেই। সেদিন আমাকে অনেক বাজে বাজে কথা বলছিস, আমার দেহকে ভালোবাসবি না, আমাকে দূরে ফেলে দিবি, ডায়লগ ছাড়া। আরে আমি বাস্তবতার কথা বলছি, আমি সত্যি সত্যি ওগুলো করতাম নাকি? কথার কথা বলছি। তুই কথার কথা বলবি কেন? আমাকে নিয়ে পচা কথা বলা, আমার দেহকে ভালোবাসবি তুই? উফ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ওই কি বললি, আমি পাগল? তুই আমাকে পাগল করেছিস। দেখো ঈশা, অনেক হয়েছে, আর ভালো লাগছে না। কি বললে? আমাকে ভালো লাগছে না? আমি ওই কথা বলিনি। দূর, অনেক মেরেছে, পায়ে ব্যথা করতেছে। তুমি ওই কথাই বোঝাতে চেয়েছ। ওই কথাই বোঝাতে চেয়েছি। তো কি হয়েছে, এখানে কেন আসছো? যাও তোমার সেই বয়ফ্রেন্ডের কাছে যাও। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো, আমি তো গাধা,
বোকা মানুষ, তোমাকে কিস করি না, জড়িয়ে ধরি না, তাহলে আমার কাছে আসছো কেন? যাও ওই ছেলেটির কাছে যে তোমাকে জড়িয়ে ধরে কিসও করে। আচ্ছা, ছেলেটি তোমাকে মোট কয়বার জড়িয়ে ধরেছে বা কিস করেছে? আমাদের মধ্যে কিছু হয়নি, কারণ বলতে দিলাম না। ওহো, তাই নাকি? যার জন্য ছেলেটির সাথে রিলেশনে গেলে সেগুলো কিছুই হয়নি? কত মজার কথা। আমি মজা করছি না, সত্যি বলছি, আমাদের মধ্যে কিছু হয়নি। আমাকে কি বিশ্বাস করতে বলছেন? চোর চুরি করে না। তুমি আগে আমার কথা তো শুনবে। আপনার কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। আপনি এখান থেকে আসতে পারেন। ছেলেটির সাথে মনে হয় ওর কিছু হয়নি, সেটি আমাকে বিশ্বাস করতে বলে, যার জন্য আমাকে ছেড়ে ওই ছেলেটির সাথে রিলেশনে গেল। যে উদ্দেশ্য নিয়ে গেল সেগুলোর কিছুই মনে হয় হয়নি। কত মজার কথা, মিথ্যুক। ওহো, বুঝেছি, তোমাকে বুঝি ওই ছেলেটি ডাস্টবিনে ফেলে দিছে, তাই তুমি আর কোনো উপায় না পেয়ে আমার কাছে আসছো, তাই না? ছি, তুমি এগুলো বলতে পারলে? সত্য বললে সবারই গায়ে লাগে। রুমে মা এসে বলল, না বাবা, তুই যা ভাবছিস তা কিছুই সত্যি না। মানে? ওহো, বুঝছি, এই সব কিছু তুমি করছো না? না, আমি কিছুই করিনি। মানে? মানে আমি কিছুই করিনি, সব করেছে ঈশা। আমি তো ঈশাকে চিনতাম না, তাহলে ওকে আমাদের বাসায় আনবো কিভাবে বল? ওহো, তাই তো। তাহলে ও এখানে কিভাবে? ঈশা পাশে দাঁড়িয়ে আছে। তুই চলে যাওয়ার 3 দিন পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি মা? আমি ঈশা আন্টি। ঈশা? চিনতে পারলাম না। আন্টি, আমি আপনার ছেলের ক্লাসমেট। ও, আসো আসো, ভিতরে আসো। ঈশা আর আম্মু ভিতরে যাওয়ার পর, আচ্ছা আন্টি, আলাউদ্দিনের কি হয়েছে? কলেজে আসছে না কেন? ও তো আমাকে বললো। তারপর আমি মাকে যা বলেছিলাম সব ঈশাকে বলে দিল। আসলে আন্টি, আমি ওই মেয়েটি। কি? তুমি তুমি ওর সাথে এমন করলে কেন? আসলে আন্টি, আমি যা করেছি সব সাজানো নাটক। নাটক? নাটক। আসলে আন্টি, আপনার ছেলে একটা গাধা, বলদ, হাদারাম, একটুও সাহস নেই। লজ্জায় আমার সাথে ঠিকমতো কথাই বলতে পারে না। ওর লজ্জা ভাঙানোর জন্য আমি এই নাটকটা করি। আমি ভাবছিলাম আমাকে যদি ও অন্য ছেলের সাথে ঘুরতে দেখে তাহলে ও রেগে গিয়ে আমাকে হারানোর ভয়ে ওর বুকে জড়িয়ে নেবে, কিন্তু গাধাটা তার কিছুই করেনি। ও, এই ব্যাপার। কিন্তু মা, তুমি এটা ঠিক করনি। ছেলে আমার অনেক কষ্ট পাইছে, সারাক্ষণ রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে কেঁদেছে। আমিও অনেক কষ্ট পেয়েছি। আর সেদিন ও এত রেগে গিয়েছিল যে রেগে গিয়ে আমার কাজিনকে থাপ্পড় মেরেছিল, তবুও আমাকে কিছু বলেনি। তোমার কাজিন কে? ওই যে ছেলেটির সাথে ভালোবাসার নাটক করেছি, ওই ছেলেটি আমার মামাতো ভাই। তোমরা পারো। গাধাকে সাহসী করতে গিয়ে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ইডিয়েট একটা, কষ্ট পাবে, তবুও আমাকে জোর করে আটকে রাখলো না। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন কেঁদে লাভ কি? আচ্ছা, গাধাটা কোথায়? ও তো অনেক ভেঙে পড়েছিল, তাই 10 দিনের জন্য আমি ওকে ওর নানা বাড়ি বেড়াতে পাঠিয়েছি। ওহো, আসুক আগে, তারপর ওকে বোঝাবো। আমি মাকে বললাম, কি বলছো তুমি এগুলা? আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে তুই ওর কাছে জিজ্ঞাসা কর। ঈশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কথা আছে। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। লাভার পেয়ে মাকে ভুলে গেলে। এই বলে মা চলে গেল। প্রচুর রাগ হচ্ছে ঈশার উপর, আমাকে কত কষ্ট দিল, নাটক করে। মনটা চাচ্ছে থাপ্পড় মেরে ওর সবগুলো দাঁত ফেলে দেই। আমাকে মাফ করে দাও। কোনো মাফ নেই। প্লিজ, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, সব কষ্ট এখন লাঘব করে দেব। ঈশা আমার কাছে আসার চেষ্টা করে, এই একদম আমার কাছে আসবে না। আমাকে এত কষ্ট দিছো, তোমাকে এত সহজে ছাড়ছি না। তোমার কাছে যাব না তো কার কাছে যাব? জানি না, তবে আমার কাছে আসার অধিকার আপনি হারিয়ে ফেলছেন। এই, তুমি আমাকে আবারও আপনি বলতেছো কেন? আর অধিকার হারিয়েছি মানে? মানে আমি আপনাকে আর ভালোবাসি না। আপনি বলাতে অনেক রেগে গেছে, তবে রাগুক আর যাই করুক আমাকে ভয় পেলে চলবে না, নাটক জারি রাখতে হবে। কি বললে তুমি? দেখো, আমাকে রাগাবে না, তুমি ভালো করেই জানো আমার রাগ কেমন। যা শুনছো তাই বলছি, আর আমি আপনার সাথে মজা করছি না, সত্যি বলছি সব। নানা বাড়ি গিয়ে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তাকেই ভালোবাসি। কি? আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসা? তোমাকে আর ভালো লাগে না, তুমি আসতে পারো। বাপরে বাপ, যে পরিমাণ রেগেছে! নাটক করে কি নিজের বিপদ ডেকে আনলাম নাকি বুঝছি না। ঈশা কিছু না বলে দরজার কাছে গেল, দরজার কাছে গিয়ে দরজা আটকিয়ে আবার লাঠি হাতে নিল।
কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করছেন কেন আর লাঠি হাতে নিচ্ছেন কেন? কিছু না বলে আমার কাছে সেই ঠাস ঠাস ঠাস। আল্লাহ গো, বিপদ ডেকে আনলাম, বাঁচাও আমাকে। উফ, মারছেন কেন? উফ, ব্যথা লাগতেছে। লাগুক শালা, আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবাসা। হায় আল্লাহ, এ কেমন রাগী মেয়ে রে, বয়ফ্রেন্ডকে শালা বলে? না না, মেরো না প্লিজ, খুব ব্যথা লাগে। তোকে আমি আজ মেরেই ফেলবো। আমাকে আপনি বলিস? অন্য মেয়েকে ভালোবাসার ঝাল আজকে তোকে দেখাবো। মেরো না সোনা, আমি তো মজা করছিলাম। আমি তো তোমাকেই ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে ভালোবাসি। মায়ের হাত থেকে বাঁচার জন্য সত্য বলে দিলাম। এখন লাইনে আসছো? তুই মজা করলি কেন? তার শাস্তি পেতে হবে। বলে আবার বাড়ি শুরু করলো। এইবার আমি ওকে লাগছে, ছাড় বলছি। এখন আমি ওর হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ওর বাঁ হাত শক্ত করে ধরে ওর পিছনে নিয়ে দেওয়ালের সাথে আটকে ধরলাম। অনেক হয়েছে, এখন আমার পালা। আরও শক্ত করে ওর হাত ধরলাম, এতে ওর হাতের চুড়ি ভেঙে গেছে। উফ, ছাড়ো বলছি, লাগছে। লাগুক, আমাকে মারা না, এখন বাঁচাবে কে? ঈশার ওর মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখছে, ব্যথা পাচ্ছে ওর মুখ দেখে বুঝতে পারতেছি। আমি ওর মুখের একদম কাছে আমার মুখটা নিয়ে ওর ঠোঁটের কাছে আমার ঠোঁট। খুব আদর খেতে ইচ্ছা না? আমার চোখের দিকে তাকিয়ে বলল, একবার হাত ছেড়ে দেখ তোর কি অবস্থা করি। আমার চুড়ি ভেঙেছিস তুই। আমাকে গাধা বলা? এই গাধা যে কি করতে পারে তোমাকে আজ সব দেখাবো। ওর হাত আরো শক্ত করে ধরলাম, এতে ঈশা ব্যথা পেয়ে ওর মুখে আরো ব্যথার ছাপ ফুটে উঠলো, যা কাছ থেকে দেখতে আমার খুব ভালো লাগছিল। উফ আলাউদ্দিন, লাগছে, প্লিজ ছাড়ো। কেন, কিস করব না? যা করার তাড়াতাড়ি করো, ব্যথা লাগতেছে। তার মানে ঈশার সম্মতি আছে কিস করার? এই আমার না, কিস করতে লজ্জা করছে। বলদারে, তুই কিস করবি নাকি তাই বল। কি করব? আমার আবার লজ্জা করছে। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা তুমি রাগ করো না, তোমাকে আমি বিয়ের পর কিস করব নি। এই কথা বলাতে ঈশা আমার কাছ থেকে ছুটে আবার লাঠি হাতে নিচ্ছে। ভাই, অনেক মার খাইছি, আর মার খেতে পারবো না, তাই দৌড় লাগালাম রুমের ভিতরেই। ওই কুত্তা, দাঁড়া, তোর বিয়ের পর কিস খাওয়াচ্ছি। মাগো, তোমার ছেলেকে মেরে ফেললো, বাঁচাও। তোকে তো আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, দাঁড়া তুই আজ। আমি কি দাঁড়াই আর? আমার দ্বারা কিস করা হবে না। দরজা খুলে দৌড় লাগালাম। ওই গাধা দাঁড়া, তোকে আমি আজ মেরেই ফেলবো। আসো আসো, ধরো আমাকে, পাগলি একটা। ঈশার সাথে আবার শুরু হলো আগের মতো রাগারাগি, ব্রেকআপ, কিসের জন্য ওকে কিস করি না বলে, জড়িয়ে ধরি না বলে, রাগারাগি, ব্রেকআপ, মারামারি, এগুলো নিয়ে ভালোই চলছে আমার ভালোবাসা। কেমন লাগলো আমাদের ভালোবাসার গল্প? সকলেই জানাবেন কিন্তু।